প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লেকচার 5 নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের কিছু আউটলাইন দেখানো হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আসি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের সিনট্যাক্সে। মূলত আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি এবং এই কনভার্সনটা করা হয় একটা অ্যাসেম্বলারের সাহায্যে। যেহেতু একটা অ্যাসেম্বলার ব্যবহার করা হচ্ছে, আমাদেরকে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা অবশ্যই অ্যাসেম্বলারের স্পেসিফিকেশন অনুযায়ী রাইট করতে হবে। নর্মালি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড কেস সেন্সিটিভ হয় না। দ্যাট মিনস আমি বড় হাতের অথবা ছোট হাতের লিখলে তাতে আমাদের কোডটা ডিফারেন্ট হয় না। তো আমরা মূলত বড় হাতে নর্মালি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনগুলো লিখে থাকি। এখানে সেটি বলা হয়েছে। আমরা আমাদের কোর্সে যে অ্যাসেম্বলারটা ইউজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট ম্যাক্রো অ্যাসেম্বলার, যেটাকে সংক্ষেপে MASM বলা হয়। এখন আসি আমাদের অ্যাসেম্বলির স্টেটমেন্ট সম্পর্কে। নর্মালি আমাদের প্রোগ্রাম অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে গঠিত হয়। প্রতিটা লাইনে নর্মালি আমরা একটি করে স্টেটমেন্ট লিখে থাকি। এখন আমরা যে স্টেটমেন্টগুলো লিখব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, নর্মালি সেটা একটা ইনস্ট্রাকশন হতে পারে অথবা সেটা একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ হতে পারে। অ্যাসেম্বলার ডিরেক্টিভ নর্মালি হচ্ছে আমাদের কোনো ইনস্ট্রাকশন নয়, এটি মূলত হচ্ছে অ্যাসেম্বলারকে আমরা কিছু টাস্ক পারফর্ম করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে থাকি। যেমন আমাদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের যে ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবলের জন্য মেমোরির স্পেস অ্যালোকেট করা অথবা আমাদের কোনো প্রসিডিউরকে তৈরি করা, এই ধরনের কাজ করার জন্য আমরা অ্যাসেম্বলার ডিরেক্টিভ ব্যবহার করে থাকি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে কোনো ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট যখন লিখব, নর্মালি হচ্ছে তাদের 4টা ফিল্ড থাকে। এর মধ্যে আমাদের মাঝের দুটি ফিল্ড হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এই দুটি ফিল্ড। আর এই ফিল্ডটা আমাদের ম্যান্ডেটরি না ঠিক, এই ফিল্ডটা হচ্ছে আমাদের অপারেশন কি তার উপর ভিত্তি করে আমাদের এই ফিল্ডটা হয়ে থাকে। তো আমরা একটু দেখব যে এই 4টা ফিল্ড আসলে কি বা এরা কিভাবে কাজ করে। তাহলে প্রথম যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডের নাম হচ্ছে নেম ফিল্ড। মূলত আমরা নেম ফিল্ড ব্যবহার করি আমাদের প্রসিডিউরের নাম স্পেসিফাই করার জন্য অথবা ভেরিয়েবলের নাম স্পেসিফাই করার জন্য। আমরা পরবর্তীতে যখন জাম্প স্টেটমেন্ট শিখব তখন আমরা দেখব যে ইনস্ট্রাকশনের লেবেল ক্রিয়েট করা, সেই লেবেল ক্রিয়েটের সময় আমরা ইনস্ট্রাকশন লেবেলের যে নাম দিব সেটাও আসলে নেম ফিল্ড দিয়ে আমরা অ্যাসাইন করে দিব বা স্পেসিফাই করে দিব। তো নর্মালি হচ্ছে আমাদের অ্যাসেম্বলার এই নেমগুলোকে এক একটা মেমোরি অ্যাড্রেসের সাথে ট্রান্সলেট করবে। এখানে কিছু রুলস দেওয়া আছে যে তুমি নেম যখন ডিফাইন করবে তখন তোমাকে কি কি জিনিস মেনটেন করতে হবে, কি রুলস এখানে মেনটেন করতে হবে। আর ডান পাশে তোমাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই নামগুলো হচ্ছে লিগ্যাল নেমের উদাহরণ, আর নিচের এক্সাম্পলগুলো হচ্ছে ইলিগ্যাল নেমের উদাহরণ, যে জিনিসগুলো আমরা অ্যাসেম্বলিতে ডিফাইন করতে পারবো না। যেমন এখানে দেখা যাচ্ছে যে টু ওয়ার্ডস নামে একটা ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে, যেখানে মাঝে আমরা একটা স্পেস রেখে দিয়েছি। তাহলে এই স্পেস রাখাটা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নেম ফিল্ডে কখনো যাবে না। তারপর এখানে দেখা যাচ্ছে আমাদের ডিজিট দিয়ে একটা ভেরিয়েবলের নেম শুরু হয়েছে। এরকম আমাদের কিছু রুলস রয়েছে, এই রুলসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তো তোমরা সবাই বাসায় একটু রুলসগুলো দেখে নিও। আমি তোমাদের ল্যাব ক্লাসেও রুলসগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। নেক্সট হচ্ছে আমাদের অপারেশন ফিল্ড, সেকেন্ড যে ফিল্ডটি রয়েছে আমাদের। নর্মালি আমাদের প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের একটি করে প্রতিটি ইনস্ট্রাকশনের জন্য নর্মালি আমাদের অপারেশন ফিল্ডে একটি সিম্বলিক
অপারেশন কোড, যেটাকে আমরা অপকোড বলে থাকি, এটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমাদের অ্যাসেম্বলার এই সিম্বলিক অপকোডকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ অপকোডে কনভার্ট করে। দ্যাট মিনস আমরা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অপারেশন কোড লিখব, সেটি আমরা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, আর যখন মেশিন সেটা এক্সিকিউট করবে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের অপকোডের মাধ্যমে সে এক্সিকিউট করবে। এই ট্রান্সলেশনের কাজটা করে দিবে আমাদের অ্যাসেম্বলার। যেমন এখানে কিছু আমাদের এক্সাম্পল সিম্বলিক অপকোডের দেওয়া হয়েছে। এখানে আমাদের মুভ ইনস্ট্রাকশন, অ্যাড ইনস্ট্রাকশন বা সাবট্রাক্ট ইনস্ট্রাকশন যে কমান্ডগুলো রয়েছে, নর্মালি এগুলো হচ্ছে আমাদের সিম্বলিক অপকোডের উদাহরণ। প্রতিটা সিম্বলিক অপকোড ডিফারেন্ট অপারেশন পারফর্ম করে থাকে। এছাড়াও অপারেশন ফিল্ডে আমরা অ্যাসেম্বলার ডিরেক্টিভ উল্লেখ করে দিতে পারি। অ্যাসেম্বলার ডিরেক্টিভের ক্ষেত্রে অপারেশন ফিল্ডে যেটা স্পেসিফাই করা হয় সেটাকে বলা হয় সিউডো অপারেশন কোড বা সিউডো অপ। এই ধরনের অপারেশন কোডকে আর মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয় না, কারণ মূলত এই অ্যাসেম্বলার ডিরেক্টিভগুলো শুধুমাত্র অ্যাসেম্বলারের জন্য রিজার্ভ করা। এটা মূলত আমাদের কোড এক্সিকিউশনের সাথে জড়িত না। এর মাধ্যমে আমরা মূলত অ্যাসেম্বলারকে কিছু টাস্ক পারফর্ম করতে বলি। যেমন আমরা ল্যাব ক্লাসে একটা সিউডো অপ দেখেছি, সেটা হচ্ছে প্রক। এর মাধ্যমে নর্মালি আমরা একটা প্রসিডিউরকে তৈরি করে থাকি। নেক্সট হচ্ছে আমাদের অপারেন্ট ফিল্ড। আমাদের অপারেন্ট ফিল্ডটি আসলে ডিফাইন করে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনের জন্য কোন ডাটার উপর বেসিক্যালি এই অপারেশনটা পারফর্ম করা হবে। তাহলে যে ডাটাগুলোর উপর অপারেশন পারফর্ম করতে হবে, সেই বিষয়গুলো আমরা আসলে অপারেন্ট ফিল্ডের মাধ্যমে ডিফাইন করে থাকি। তা আমাদের ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে অপারেন্টের সংখ্যা 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে। আমরা এখানে 3টি এক্সাম্পল দেখছি 3 ধরনের অপারেন্টের। যেমন প্রথম এক্সাম্পলে আমাদের কোনো ধরনের অপারেন্ট নেই, এবং এটা আসলে নো অপারেশন এই আমাদের ইনস্ট্রাকশনটির নাম, যেটাকে আমরা সংক্ষেপে নপ বা এনওপি বলে থাকি। এই ইনস্ট্রাকশনটাই আসলে আমাদের কোনো অপারেন্ডের প্রয়োজন পড়ে না। সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন, এবং এই ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনে আমাদের নর্মালি একটি অপারেন্ড উল্লেখ করে দিতে হয়। যেমন এই ইনস্ট্রাকশনটার মানে দাঁড়াচ্ছে আমাদের ax এর যে কন্টেন্ট রয়েছে তার সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 অপারেন্ড ব্যবহার করছি। তৃতীয় যে এক্সাম্পলটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যাড অপারেন্ট, এবং এই ধরনের অপারেন্ডের ক্ষেত্রে আমাদের তৃতীয় যে এক্সাম্পলটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের এক্সাম্পল। অ্যাড ইনস্ট্রাকশন আমাদের দুটি অপারেন্ড সাপোর্ট করে। প্রথম অপারেন্টকে আমরা বলে থাকি ডেস্টিনেশন অপারেন্ট, এবং সেকেন্ড অপারেন্টটিকে বলে থাকি আমরা সোর্স অপারেন্ট। নর্মালি ডেস্টিনেশন অপারেন্ট যেটি থাকে সেটি আবার আমাদের একটি সোর্স হিসেবে কাজ করে। এই ইনস্ট্রাকশনটির বেসিক্যালি মিনিং দাঁড়ায় হচ্ছে এরকম যে ax এর সাথে আমাদের bx কে যোগ করতে হবে, এবং এই যোগফলটিকে আমরা ax রেজিস্টারে স্টোর করে রাখবো। তাহলে আমাদের ফার্স্ট যে অপারেন্ড আছে সেটি হচ্ছে আমাদের সোর্স 1 এবং ডেস্টিনেশন হিসেবে কাজ করে, আর সেকেন্ড অপারেন্টটি আমাদের সোর্স 2 হিসেবে কাজ করে। তাহলে এটি হচ্ছে আমাদের 3 ধরনের অপারেশন, যেটি হচ্ছে 0 অপারেন্ট, যেটাকে আমরা নো অপারেন্টও বলতে পারি, 1 অপারেন্ট এবং 2 অপারেন্ট ইনস্ট্রাকশন টাইপ। সবার লাস্ট যে ফিল্ডটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কমেন্ট ফিল্ড। এটি মূলত একটা অপশনাল ফিল্ড, এবং কোনো কিছু কমেন্ট কিনা সেটা বোঝা যায় খুব সহজেই যে কমেন্টটি শুরু হয় একটি সেমিকোলনের সাহায্যে। এবং আমাদের মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নর্মালি আমরা শুধুমাত্র 1 লাইন বা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। কোনো ধরনের মাল্টিপল লাইন কমেন্ট করার আমাদের স্কোপ এখানে নেই। কেউ যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চায় সেক্ষেত্রে প্রতিটি লাইনের শুরুতে আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে। এখানে তোমাদের কমেন্টের একটা এক্সাম্পল দেখানো হয়েছে এই অংশে। মূলত আমরা একটা ইনস্ট্রাকশন লেখার পর সেমিকোলন দিয়ে এখানে কমেন্ট করতে পারি যে ইনস্ট্রাকশনটি বেসিক্যালি কি কাজ করছে। এই ফিল্ডটি একটি
অপশনাল ফিল্ড, দ্যাট মিনস এটি না লিখলেও তোমার প্রোগ্রামে কোনো সমস্যা হবে না। নেক্সট আসি যে আমাদের প্রোগ্রামে আমরা ডাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। নর্মালি আমাদের প্রসেসর শুধুমাত্র হচ্ছে বাইনারি ডাটার উপর অপারেট করতে পারে, কিন্তু আমরা চাইলে প্রোগ্রামে ডাটাকে বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এই সকল ধরনের ডাটা রিপ্রেজেন্টেশনকে বাইনারি নাম্বারে কনভার্ট করে দেওয়া। এখানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ডাটা রিপ্রেজেন্ট করতে পারি বাইনারি ফরম্যাটে, ডেসিমাল ফরম্যাটে, হেক্সাডেসিমাল ফরম্যাটে, অথবা আমাদের ক্যারেক্টার বা স্ট্রিং আকারে। তবে আমাদের কিছু রুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমত হচ্ছে তুমি যদি কোনো ক্যারেক্টার বা স্ট্রিং ডিক্লেয়ার করতে চাও, তোমাকে এই ডাটাগুলো রিপ্রেজেন্ট করতে হবে হয় সিঙ্গেল কোটের ভিতর অথবা ডাবল কোটের ভিতর। এভাবে তোমাকে ক্যারেক্টার বা স্ট্রিং টাইপের ডাটাগুলোকে ডিফাইন করতে হবে। তুমি যখন ক্যারেক্টারকে বেসিক্যালি আমাদের প্রোগ্রামে ব্যবহার করবে, তখন মূলত হচ্ছে ক্যারেক্টারটাকে তার ASCII কোড দিয়ে ট্রান্সলেট করা হবে। যেমন বড় হাতের A এর ASCII কোড হচ্ছে 41, যেটা হেক্সাডেসিমাল ভ্যালু আমাদের। তাহলে যখন তুমি ক্যারেক্টার ভ্যালু ব্যবহার করবে, সেই ক্যারেক্টারটি আসলে ASCII ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। আর যখন আমরা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাই, যদি নাম্বারের শেষে বি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা একটা বাইনারি নাম্বার, এবং নাম্বারের শেষে যদি ডি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা একটা ডেসিমাল নাম্বার, এবং নাম্বারের শেষে যদি এইচ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। আমরা 8086-এ অক্টাল নাম্বারকে ব্যবহার করতে পারি না, এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এবং কোনো নাম্বারের শেষে যদি আমরা বি, ডি অথবা এইচ এটা স্পেসিফাই করে না দিই, তাহলে ডিফল্ট হিসেবে সে ডেসিমাল নাম্বারটাকে ধরে নেয়। এখানে আমাদের কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন দেখো, এই নাম্বারের শেষে আমরা বি, ডি অথবা এইচ কিছুই উল্লেখ করিনি, এই কারণে এটা আসলে ডেসিমাল হিসেবে সে ধরে নিয়েছে কম্পিউটার। এবং এই একই নাম্বারের শেষে যদি আমরা বি বলে দিই, তাহলে কম্পিউটার এটাকে বাইনারি হিসাবে ক্যালকুলেট করবে। এখানে আমাদের ডেসিমাল নাম্বারের আরও কিছু এক্সাম্পল দেখানো হয়েছে, যেটা আমাদের কম্পিউটার ডেসিমাল হিসাবে ধরে নেয়। এখানে আমরা একটা ইলিগাল টাইপের এক্সাম্পল দেখছি, যেমন হচ্ছে নাম্বারের মাঝে আমরা কমা ইউজ করেছি। এই ধরনের কাজ আমাদেরকে করা যাবে না, এটা করলে আমাদের অ্যাসেম্বলার আমাদেরকে এরর থ্রো করবে। এরপরে যে নাম্বারটি রয়েছে এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করেছি। এখানে দেখবে যে এই দুটি নাম্বার সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে উপরের নাম্বারে আমরা শেষে এইচ ব্যবহার করেছি এবং নিচের নাম্বারের শেষে এইচ ব্যবহার করা হয়নি। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আমরা হেক্সাডেসিমাল ভ্যালু ব্যবহার করি, অবশ্যই আমাদেরকে শেষে ছোট হাতের এইচ অথবা বড় হাতের এইচ উল্লেখ করে দিতে হবে। যদি কিছু উল্লেখ করা না থাকে এটাকে ডেসিমাল ধরা হয়, কিন্তু আমরা এখানে হেক্সাডেসিমাল ডিজিট ব্যবহার করেছি, যার কারণে আসলে এটা ডেসিমালে রিপ্রেজেন্ট করা সম্ভব না। এই ক্ষেত্রে তোমাকে এরর শো করবে আমাদের অ্যাসেম্বলার। এখানে আরেকটি হেক্সাডেসিমালের এক্সাম্পল দেখানো হয়েছে, যেখানে সবগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট। এভাবেও আমরা মাইক্রোপ্রসেসরে হেক্সাডেসিমালকে ব্যবহার করতে পারবো না। আমাদের মাইক্রোপ্রসেসরের সিনট্যাক্সে একটা স্পেসিফিকেশন বলা আছে যে কোনো হেক্সাডেসিমাল ভ্যালু যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে তার অবশ্যই শুরুতে একটা ডেসিমাল ভ্যালু থাকতে হবে। তাহলে কোনো হেক্সাডেসিমাল সংখ্যার যদি শুরুতে কোনো ডেসিমাল ভ্যালু না থাকে, আমরা এখানে 0 অ্যাড করে নিব ডেসিমাল ভ্যালু হিসেবে। এটা জাস্ট মাইক্রোপ্রসেসরের আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা স্পেসিফিকেশন বা একটা সিনট্যাক্স, সেটা এভাবেই আমাদেরকে স্পেসিফাই করে দেওয়া আছে। তাহলে যদি আমাদের হেক্সাডেসিমাল কোনো নাম্বার যদি থাকে যেখানে কোনো ডেসিমাল ডিজিট নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে শুরুতে একটা 0 অ্যাড করে নিতে হবে। এরপর আমরা আসি ভেরিয়েবল এবং নেমড কনস্ট্যান্টে। মূলত হচ্ছে যখন আমরা ভেরিয়েবল ডিফাইন করব, আমাদেরকে ভেরিয়েবলের ডাটা টাইপ ডিফাইন করে দিতে হবে। আর কোনো অ্যাসেম্বলির সিউডো অপসের মাধ্যমে।
এবং এখানে আমরা যে সিউডো অপসগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে ডিফাইন বাইট, ডিফাইন ওয়ার্ড, ডিফাইন ডাবল ওয়ার্ড, ডিফাইন কোয়াড ওয়ার্ড এবং ডিফাইন 10 বাইটস। মূলত এই সিউডো অপগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের কি পরিমাণ মেমোরির জায়গা অ্যালোকেট করা হবে। সবচেয়ে কম জায়গা হচ্ছে ডিফাইন বাইটের জন্য অ্যালোকেট করা হবে এবং সবচেয়ে বেশি জায়গা হচ্ছে ডিফাইন 10 বাইটসের জন্য অ্যালোকেট করা হবে। নেক্সট যে জিনিসটা আমাদের জানা দরকার সেটি হচ্ছে, ধরো আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে নাম্বার 1। এখন আমি চাচ্ছি এই ভেরিয়েবলটির ভ্যালু হিসেবে আমরা কোনো একটা ভ্যালু বা কনস্ট্যান্টকে সেভ করার জন্য। এই কাজটি করার জন্য আমাদেরকে যে ইনস্ট্রাকশনের সাহায্য নিতে হবে সেটি হচ্ছে EQU। আমরা এই সেম ইনস্ট্রাকশনটাকে যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখব তখন আমাদেরকে এটাকে এইভাবে লিখতে হবে। তাহলে এই ইনস্ট্রাকশনটা মিন করে আমাদের num1 যে নাম্বারটি রয়েছে, ভেরিয়েবল রয়েছে, সেইখানে আমরা 5 কনস্ট্যান্টকে অ্যাসাইন করতে চাচ্ছি। এখন আমরা দেখব আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক ইনস্ট্রাকশন। ফার্স্ট যে ইনস্ট্রাকশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মুভ ইনস্ট্রাকশন। মূলত মুভ ইনস্ট্রাকশন হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ডাটাটা কার মধ্যে ট্রান্সফার হবে এটা আসলে আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। প্রথমত হচ্ছে দুটো ডাটাই রেজিস্টারের থেকে আসবে, অথবা একটি রেজিস্টার এবং একটি মেমোরি লোকেশনের থেকে আসবে, অথবা সরাসরি একটি ডাটাকে আমরা রেজিস্টার আর মেমোরি লোকেশনে নিয়ে আসব। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, ফার্স্ট যে মুভ ইনস্ট্রাকশনটি রয়েছে এখানে আমরা একটা অ্যাড্রেস স্পেসিফাই করে দিব একটা ওয়ার্ডের মাধ্যমে। এই অ্যাড্রেসটা আমাদের মেমোরির একটা লোকেশনকে আইডেন্টিফাই করবে। তাহলে এই ইনস্ট্রাকশনটা বোঝাচ্ছে যে এই ওয়ার্ড 1-এর যে অ্যাড্রেস রয়েছে সেই ওয়ার্ড 1 অ্যাড্রেসের ভ্যালু বা কন্টেন্টকে আমাদের AX রেজিস্টারে নিয়ে আসতে হবে। সেকেন্ড যে ইনস্ট্রাকশনটি রয়েছে সেটি হচ্ছে দুটি রেজিস্টারের মধ্যে ডাটা আদান প্রদান। আমরা মূলত চাচ্ছি BX রেজিস্টারের ভ্যালুকে আমাদের AX রেজিস্টারে নিয়ে আসতে। তৃতীয় যে মুভ ইনস্ট্রাকশনটি রয়েছে এখানে সরাসরি আমরা একটা ডাটাকে কপি করে দিয়েছি বা ট্রান্সফার করে দিয়েছি। এখানে বোঝাচ্ছে যে যে আমাদের ক্যারেক্টারটি রয়েছে তার ASCII ভ্যালু, এর ASCII ভ্যালু হচ্ছে 41 হেক্সাডেসিমাল। এই ভ্যালুটাকে আমাদের AX রেজিস্টারে নিয়ে আসতে হবে। তাহলে মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সহজেই একটি ডাটাকে অন্য আরেকটি রেজিস্টার বা অন্য আরেকটি লোকেশনে ট্রান্সফার করতে পারি। নেক্সট হচ্ছে আরেকটি ইনস্ট্রাকশন আমরা দেখব, এটাকে আমরা বলে থাকি সোয়াপিং অথবা হচ্ছে এক্সচেঞ্জ। মূলত আমরা যেটা চাচ্ছি একটা রেজিস্টারের কন্টেন্টকে আরেকটা রেজিস্টারে নিয়ে যেতে চাচ্ছি। ধরে নাও আমাদের AX একটা রেজিস্টার রয়েছে যেটার কন্টেন্ট হচ্ছে 1 2 3 4 8, আর PX একটি রেজিস্টার রয়েছে যেটার কন্টেন্ট হচ্ছে 5 6 7 8 8। তাহলে আমাদের গোল হচ্ছে BX এর ভ্যালুটাকে X এ নিয়ে যাওয়া আর AX এর ভ্যালুটাকে BX এ নিয়ে যাওয়া, যেটাকে আমরা সোয়াপ বা এক্সচেঞ্জ বলে থাকি। তাহলে এই কাজটি আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা তৃতীয় কোনো একটা রেজিস্টার নিয়ে আসতে পারি টেম্পোরারি ব্যবহারের জন্য বা মানটাকে ধরে রাখার জন্য। এটা CX রেজিস্টারও হতে পারে, DX রেজিস্টারও হতে পারে। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি AX এর কন্টেন্ট CX এ নিয়ে আসতে পারি, তারপর BX এর কন্টেন্টকে AX এ নিয়ে আসবো, সবার লাস্টে CX এর কন্টেন্টকে BX এ নিয়ে আসবো। জিনিসটা হচ্ছে এরকম যে A আর B কে যদি সোয়াপ করতে চাই, তৃতীয় আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে আসবো। প্রথম কাজ হচ্ছে A এর ভ্যালুটাকে টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে রাখা, তারপরের কাজ হচ্ছে B এর ভ্যালুটাকে আমি ভুল লিখেছি একটু, পরের কাজ হচ্ছে আমাদের B এর ভ্যালুটাকে A তে সেভ করে রাখা, আর সবার লাস্ট কাজ হচ্ছে B এর ভ্যালু হিসাবে টেম্পোরারি ভেরিয়েবলের ভ্যালুটাকে সেভ করে রাখা। মূলত এই ইনস্ট্রাকশনটাই আমরা অ্যাসেম্বলির মাধ্যমে এখানে করার ট্রাই করলাম। তো এই জিনিসটা আমরা মুভ কমান্ড না ইউজ করে সরাসরি এক্সচেঞ্জ নামে একটি কমান্ড রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, সেই এক্সচেঞ্জ কমান্ডের মাধ্যমেও করতে পারি।
তাহলে এক্সচেঞ্জ কমান্ডের ফরম্যাট হচ্ছে আমাকে এক্সচেঞ্জের পরে ডেস্টিনেশন বলে দিতে হবে, আর দ্বিতীয় অপারেন্ড হিসাবে সোর্সটাকে বলে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এটা হচ্ছে AX রেজিস্টারের ভ্যালু। AX রেজিস্টারের দুটো পার্ট, একটা হচ্ছে AH আর একটা হচ্ছে AL। এটা হচ্ছে AH এর পার্ট, এটা হচ্ছে AL এর পার্ট। সেম ভাবে এটা হচ্ছে আমাদের BX রেজিস্টারের ভ্যালু, এটা হচ্ছে আমাদের BH এর পার্ট, আর এটা হচ্ছে আমাদের BL এর পার্ট। এখন এখানে যেটা করতে চেয়েছে এক্সাম্পল হিসেবে সেটি হচ্ছে এই ভ্যালুটাকে, দ্যাট মিনস এইচ এর ভ্যালুটাকে আমাদের BL এর সাথে সোয়াপ করতে চেয়েছে। তাহলে এটা করার মানে হচ্ছে BL এর ভ্যালুটা এইচ এ চলে আসবে আর এইচ এর ভ্যালুটা আমাদের BL এ চলে আসবে। তাহলে যদি আমরা এক্সচেঞ্জ কমান্ডটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এইচ এর ভ্যালুটাকে আমরা এখানে দেখতে পাবো। এই কাজটি দেখা যাচ্ছে, তোমরা যদি BL এর দিকে খেয়াল করো এখানে এখন কারেন্টলি এইচ এর ভ্যালু আছে আর আমাদের BL এর ভ্যালুটা AH এ চলে যাবে। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি BL এর ভ্যালুটা AH এ চলে এসেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি সোয়াপ অথবা এক্সচেঞ্জ অপারেশন। তাহলে আমরা যদি আমাদের আগের এক্সাম্পলটা দেখি, এখানে যেটা 3টি লাইনে আমাদের করতে হয়েছিল মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে, আমরা সরাসরি এই লাইনটা লিখে দিলে আমাদের একটি ইনস্ট্রাকশনের মাধ্যমে সেম কাজটি করা সম্ভব। এখানে তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে যে এখানে কোন নামগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করতে পারবো, কোনগুলোকে পারবো না। আর এখানে দেওয়া হয়েছে কোন ডাটাগুলো আসলে এখানে ঠিকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং ডাটাগুলো আসলে কোন ধরনের ডাটা, বাইনারি, ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল। তা আজ এতটুকুই, তোমাদের আশা করি লেকচারটি মোটামুটি বুঝে গিয়েছে। লেকচার রিলেটেড যাবতীয় প্রবলেম ইনশাআল্লাহ লাইভ ক্লাসে আমরা সলভ করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।